এই রাজবাড়িতে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট, ফটোশ্যুট, বিভিন্ন সিরিয়াল সিনেমার শ্যুটিং এই সমস্তটাই করা যায়। তার জন্য এই রাজবাড়ির অফিস নাম্বারে যোগাযোগ করতে হবে। সেই অফিস নাম্বার কিন্তু এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। শ্রীরামপুর রাজবাড়ির বিখ্যাত দুর্গাপূজা, যেখানে গান গেয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ, সেই ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছিল এই শ্রীরামপুর রাজবাড়িতেই। রঘুরাম নির্মিত প্রাসাদ পরিচিত হলো রাজবাড়ি নামে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি শুভ চক্রবর্তী, আপনারা দেখছেন এন্টারটেন বাংলা। আপনাদের সকলকে জানাই এন্টারটেন বাংলা চ্যানেলে স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার লাস্ট দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম শ্রীরামপুরের ঐতিহাসিক বিখ্যাত রাধাবল্লভ মন্দির ও শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। শ্রীরামপুরের বিখ্যাত রাধাবল্লভ মন্দির আর শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির আপনারা যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন, তবে ডেসক্রিপশান বক্সে সেই দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পর্বে থাকছে শ্রীরামপুরের আরেকটি বিখ্যাত ঐতিহাসিক দর্শনীয় স্থান শ্রীরামপুর রাজবাড়ি। তো বন্ধুরা, এই শ্রীরামপুর রাজবাড়ি আমি তো দেখবই এবং এই রাজবাড়ি আপনাদেরকেও ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। রঘুরাম নির্মিত এই প্রাসাদ কিভাবে রাজবাড়িতে পরিণত হলো আর এই রাজবাড়ির কিছু সংক্ষিপ্ত ইতিহাস, এই রাজবাড়িতে আপনারা কিভাবে আসবেন, এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। সে ভালো লাগুক খারাপ লাগুক, যেমনই লাগুক, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। গেটে লেখা রয়েছে রাজবাড়ি আর পাশে ছোট করে লেখা রয়েছে গোস্বামী বাড়ি। কিন্তু কেন রাজবাড়ি আবার গোস্বামী বাড়ি কী করে? এই গোস্বামী বাড়ি কীভাবে রাজবাড়ি হয়ে উঠল, সেই ইতিহাসই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। তবে আমি যতটা জানতে পেরেছি ততটাই আপনাদের বলবো। এই হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ির মূল প্রবেশদ্বার। বাড়িটি বিশাল বড় আর বাড়ির ভেতরে একটি দুর্গা দালান রয়েছে। দুর্গা দালানের সামনেই রয়েছে একটি নাট মন্দির। শ্রীরামপুরের এই গোস্বামী বাড়ি বা রাজবাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন। এই দুর্গাপুজো প্রচলিত বুড়িমা দুর্গা নামে। এই বাড়ির দুর্গাপুজোয় আসর জমিয়ে গিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা থেকে রূপচাঁদ পক্ষী। বন্ধুরা, ভূতের ভবিষ্যৎ সিনেমাটির কথা মনে আছে তো? সেইখানে ভূতেদের যে বাড়িটি দেখানো হয়েছিল সেইটি হচ্ছে শ্রীরামপুরের এই রাজবাড়িটি। এইখানেই ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছিল। এছাড়াও আরও বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে এই রাজবাড়িতে। বিভিন্ন সময়ে এসেছেন রূপলী জগতের বহু তারকারা, যেমন উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, কে নেই সেই তালিকায়। এই বাড়িতে অতিথি হয়ে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তি। শোনা যায় ত্রিবেণী সম্মেলন উপলক্ষে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এসেছিলেন ডাক্তার বিধান রায়, আমাদের বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসুও এসেছিলেন এই বাড়িতে। এইরকম বহু বিশিষ্ট ব্যক্তির পদধূলি আছে এই বাড়িতে। চলো বন্ধুরা, এই বাড়ি গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস এবারে তোমাদেরকে বলি। সালটা তখন 1840। বাংলার সিংহাসনে রয়েছেন আলীবর্দী খাঁ। এই সময় বর্ধমানের পাটুলিতে বাস করতেন বিশেষ শাস্ত্রজ্ঞানী পণ্ডিত
শ্রী লক্ষণ চক্রবর্তী। নদিয়ার শান্তিপুরের গোস্বামী বংশের পণ্ডিত ভীমতর্ক পঞ্চাননের কন্যার সঙ্গে বিবাহ হয় লক্ষণ চক্রবর্তীর। পরবর্তীকালে লক্ষণ চক্রবর্তীর পুত্র রামগোবিন্দ তার মাতামহের কাছে থাকতে শুরু করেন এবং গোস্বামী পদবী গ্রহণ করেছিলেন। কথিত আছে, একবার রামগোবিন্দ গোস্বামী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকা করে শান্তিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। নৌকা যখন শ্রীরামপুরের কাছে আসে, রামগোবিন্দর স্ত্রীর হঠাৎ করেই প্রসব বেদনা হয়। নদীর তীরেই পুত্র সন্তানের জন্ম দেন রামগোবিন্দ গোস্বামীর স্ত্রী। এই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলির রাজাদের অধীনে, আবার শেওড়াফুলি ছিল পাটুলির রাজাদের কাছারি বাড়ি। শেওড়াফুলির রাজপরিবারের কাছে যখন এই খবর পৌঁছায় যে পাটুলির শাস্ত্রজ্ঞ পণ্ডিতের পৌত্র শ্রীরামপুর অঞ্চলে জন্ম নিয়েছেন, তৎকালীন রাজা মনোহর রায় ওই অঞ্চলের সম্পত্তি রামগোবিন্দকে দান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু রামগোবিন্দ গোস্বামী ব্রাহ্মণ মানুষ, অন্তরে লোভের লেশমাত্র নেই, বিষয় সম্পত্তির ক্ষেত্রে নির্লিপ্ত। এদিকে রাজা মনোহর রায় নাছোড়বান্দা, তাহলে উপায়? ব্রাহ্মণ রামগোবিন্দ গোস্বামী তখন একটা কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওড়াফুলির রাজার থেকে কিনে নেন। শ্রীরামপুরের রাজবাড়ি স্থাপনের চিন্তাভাবনা শুরু হয়েছিল এই পাটুলির লক্ষণ চক্রবর্তীর পরিবারের হাত ধরে। রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র ছিল, রামগোপাল এবং রাধাকান্ত। তারা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন অঞ্চলের দেওয়ান ছিলেন। ভারত থেকে একসময় যে বিপুল পরিমাণে পণ্য সামগ্রী ইংল্যান্ডে রপ্তানি হতো, তার কাজের সঙ্গে যুক্ত ছিলেন রামগোবিন্দ গোস্বামীর পৌত্ররা। রাধাকান্ত গোস্বামীর ছোট ছেলে হরিনারায়ণের সুযোগ্য সন্তান ছিলেন রঘুরাম। অর্থ, প্রতিপত্তি এবং দক্ষতার ক্ষেত্রে বিশেষ সম্মান অর্জন করেছিলেন তিনি কলকাতার বিখ্যাত জন পামার কোম্পানির অধীনে মৃৎশুদ্ধির কাজ করে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। 1845 সালে ড্যানিশ সরকার শ্রীরামপুরের উপনিবেশ বিক্রি করে দিতে চাইলে রঘুরাম গোস্বামী 12 লক্ষ টাকার বিনিময়ে তা কিনে নিতে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত 13 লক্ষ টাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শ্রীরামপুর কিনে নিয়েছিল। এই রঘুরাম গোস্বামী তাদের পৈতৃক বাড়ির কাছে নিজস্ব একটি প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। রঘুরাম গোস্বামীর নাতি কিশোরীলাল জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে। জমিদারি পরিচালনায় দাদুর মতো সুদক্ষ ছিলেন নাতি। পরবর্তীকালে কিশোরীলাল রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। বাংলার গভর্নরের শাসন পরিষদের সদস্য হয়ে তিনি রাজা উপাধি লাভ করেছিলেন। তিনি বাংলার শাসন পরিষদের প্রথম ভারতীয় সদস্য। দাদুর তৈরি প্রাসাদেই বসবাস করতেন কিশোরীলাল গোস্বামী। এই প্রাসাদই পরবর্তীকালে শ্রীরামপুর রাজবাড়ি হিসেবে পরিচিত হয়েছিল। শ্রীরামপুর শহরের উন্নতির ক্ষেত্রে গোস্বামী পরিবারের নানা অবদান ছিল। এই পরিবারের আনুকূল্যেই প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন স্কুল, ছাত্রাবাস এবং হাসপাতাল। এমনকি বর্তমানে শ্রীরামপুর পৌরসভা ভবনটিও গোস্বামী পরিবারের দান করা। এটি আগে কিশোরীলাল গোস্বামীর কাছারি বাড়ি ছিল। এই রাজবাড়িতে দুর্গাপুজো হতো। রামগোবিন্দ গোস্বামী প্রথমবার তাদের শ্রীরামপুরের বসত বাড়ি সংলগ্ন ঠাকুর দালানে দুর্গাপুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে রঘুরাম গোস্বামী তার নিজের প্রাসাদেও দুর্গাপুজো শুরু করেছিলেন, পরে যাকে শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো নামে অভিহিত করা হতো। শ্রীরামপুর রাজবাড়ি সুন্দর ঐতিহ্যবাহী নানান কারুকার্যে ভরা। বিভিন্ন অংশে বিদেশি ধারায় কারুকার্য করা রয়েছে। ঠাকুর দালানের ভেতরের অংশে মার্বেল পাথরের মেঝে আছে এবং দেওয়ালে পঙ্খের কারুকার্য করা রয়েছে।
ইউরোপীয় ধাঁচে স্থাপত্যশৈলীতে নির্মিত এই রাজবাড়ির খিলানে কান পাতলে আজও ইতিহাসের পদধ্বনি শোনা যায়। শ্রীরামপুরের দর্শনীয় স্থান হিসেবে এই রাজবাড়ির নাম উল্লেখযোগ্য। তো বন্ধুরা, শ্রীরামপুরের এই ঐতিহ্যবাহী রাজবাড়িটি কিন্তু একদিন এসে ঘুরে দেখে যেতেই পারেন। তবে দুর্গাপুজোর সময় আসলে বেশি ভালো লাগবে। দুর্গাপুজোর সময় কিন্তু এই রাজবাড়ি জাঁকজমকভাবে সাজানো হয় আর মেতে ওঠে উৎসবের আনন্দে। এই রাজবাড়িতে যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুট বা কোনো রকম সিনেমার শ্যুটিং বা নাটকের বা সিরিয়ালের শ্যুটিং করতে চান, তার জন্য স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইবারে বলি আপনারা এই শ্রীরামপুরের রাজবাড়িতে এসে কিভাবে পৌঁছবেন। আপনারা যারা শিয়ালদহের দিক থেকে আসবেন তাদেরকে আগে এসে পৌঁছতে হবে এই ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া লোকাল ধরে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন শ্রীরামপুর স্টেশনে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া কাটোয়া বা হাওড়া বর্ধমান লোকাল ধরে এই শ্রীরামপুর স্টেশনে চলে আসতে পারবেন। শ্রীরামপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসেই হাঁটা পথেও আপনারা যেতে পারেন, সময় লাগবে 10 মিনিট মতন। আর কেউ যদি টোটোয় যেতে চান তাহলে টোটোতেও যেতে পারেন। টোটোতে ভাড়া নেবে 10 টাকা, সময় লাগবে 5 মিনিট মতন। আর আপনারা পৌঁছে যাবেন এই রাজবাড়ির একদম সিংহদুয়ারে। এই রাজবাড়ি কিন্তু দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে। এই রাজবাড়ি প্রতিদিন সকাল 9টার থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, এরপর কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেলের দিকে খোলা হয় 4টের সময়। তো বন্ধুরা, শ্রীরামপুর রাজবাড়ির এই ইতিহাস আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।